আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি নীরা ফেরদৌস। ভারতে চিকিৎসা করতে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সকালে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তাকে হত্যার খবর মিললেও মরদেহ উদ্ধার হয়নি বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তবে ফ্ল্যাট থেকে রক্তমাখা কাপড় উদ্ধার হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। ভারতে যাওয়ার 11 দিনের মাথায় এমপি আনারের মৃত্যুর খবরে তোলপাড় গোটা দেশ। বুধবার কলকাতার নিউ টাউন এলাকায় তাকে হত্যার খবর ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদ মাধ্যমে ফলাও করে তার খুন হওয়ার ঘটনা প্রচার করা হয়। ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়, কলকাতার যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম খুন হয়েছেন সেখানে তার মরদেহ পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এমপিকে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে সবশেষ দেখা গিয়েছিল সেখানে রক্তের দাগ পাওয়া গেছে। ভারতীয় এই সংবাদ মাধ্যম বলছে, কলকাতায় আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ হওয়া ও কথিত হত্যাকাণ্ডের পরিস্থিতি এখনো রহস্যে ঘেরা। পুলিশ কমিশনারেটে তাতে মিসিং ডায়েরি করে ওনার একজন জানাশোনা লোক মিস্টার গোপাল বিশ্বাস, তার ভিত্তিতে আমরা ইনকোয়ারি করতে শুরু করি। প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটা SIT হোক ওর জন্য, ওনার যে মিসিং ছিলেন। তারপরে ওই SIT চেষ্টা করে ওনাকে ট্রেস করার, আর ওর পরে 20 তারিখে আমরা থ্রু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত CID নিচ্ছে। উনি 13 তারিখে এখানে এসেছিলেন, ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু সেটা সব কিছু জানা গেছে। কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না, যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। এদিকে এমপির মৃতদেহ উদ্ধারে ভারত ও বাংলাদেশের পুলিশ একসাথে কাজ করছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গেল 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগের এই সংসদ সদস্য। এরপর 16 মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরে 18 মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বড়নগরের বাসিন্দা গোলাপ বিশ্বাস। এরপর আনোয়ারুল আজিম আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। রাকিব হাসান, RTV। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। হত্যায় বাংলাদেশিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ঘটনায় 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, যে ফ্ল্যাটে আনোয়ারুলকে খুন করা হয়েছে সেখানে তার লাশ পাওয়া যায়নি। এদিকে খুনিদের শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন এমপির পরিবার। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। 12 মে ভারতে চিকিৎসার জন্য দর্শনা হয়ে দেশ ছাড়েন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। কে জানতো ওপারে তার জন্য অপেক্ষা করছে মৃত্যু। 16 মে এমপির সঙ্গে তার PS আব্দুর রৌফের কথা হয়। এরপর থেকে আর যোগাযোগ না হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হয় পরিবার। ভারতের পশ্চিমবঙ্গে খুন হয়েছেন আনোয়ারুল আজিম। কলকাতা পুলিশ থেকে এমন তথ্য নিশ্চিত হয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, কারা খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ইতিমধ্যেই তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায়, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে কাজ করছে ডিবি। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা তো অত্যন্ত দুঃখজনক। আমি যেহেতু এটি একটি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সুতরাং এখানে
এটি দুই রাষ্ট্রের বিষয় নয়। এদিকে হত্যাকারীদের ফাঁসি চেয়েছেন আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আমার বাবার হত্যার বিচার চাই আমি, কেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। তারা যেন আমার সামনে তাদেরকে কুড়াচ্ছে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই। হত্যাকাণ্ডের বিষয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছে ঝিনাইদহ 4 আসন থেকে 3 বারের নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের পরিবার। আশিকুল আলম, আর টিভি, ঢাকা। আনোয়ারুল আজিম আনার এমপির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, এলাকাবাসী ও তার নেতাকর্মীদের মাঝে। খবর পাওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হয় নেতাকর্মীরা। এই সময় কান্নায় ভেঙে পড়ে তারা। একজন শত নিষ্ঠাবান এমপিকে হারিয়ে শোকে কাতর এলাকাবাসী। গত 11 মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম। 7 দিন নিখোঁজ থাকার পর আজ সকালে তার মৃত্যুর খবর আসে ভারতের কলকাতা থেকে। ঝিনাইদহ কালীগঞ্জবাসী এমন একটি এমপিকে হারাইছি যে এমপি আসলে সর্বদা সব কাজে নিয়োজিত থাকতো, তার কোনো দিন ছিল না, রাত ছিল না। এমন এমপিকে আমরা হারাইছি, আসলে এরকম এমপি আর আমরা পাবো না। কালীগঞ্জবাসী বঞ্চিত এমন একজন এমপি থেকে। কালীগঞ্জবাসী সব হারিয়ে ফেলেছে। ইনার মতো ভালো লোক, এমন এমপি, এমন আমাদের সারা বাংলাদেশ পাওয়া যাবে না। দর্শক, এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপ্লু জামান। শিপ্লু, সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর খবরে কি বলছে স্থানীয় নেতাকর্মীরা, জানাবেন আমাদের। আসলে সকাল থেকে আমরা কিন্তু এই ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাড়ির সামনে আমরা অবস্থান করছি। তার পাশে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, সেখান থেকে অবস্থান করছি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে সকাল যখন খবর আসছে কলকাতা থেকে যে নিউ টাউন থেকে তার মরদেহ পাওয়া গেছে, তখন নেতাকর্মীরা কিন্তু ক্ষোভে এবং কষ্টে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তার পরিবার পরিজন কিন্তু আসলে এই শোক পাঠান দিতে পারছে না। তারা আসলে এখন চিন্তিত হয়ে পড়েছেন। 1 ঘন্টা আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ব্রিফিং করার পরে নেতাকর্মীদের মধ্যে আবার সন্ত্রাস ফিরে আসছে, এই বুঝে মনে নেতা আবার ফিরে আসবেন। আসলে এই দ্বিধাদ্বন্দ্বের ভোগ নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আজ বেশ কিছুদিন ধরে কিন্তু এই আনোয়ারুল আজিমের বাড়ির সামনে কিন্তু অসংখ্য নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু জড়ো হয়েছে। আপনারা আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু তারা দাঁড়িয়ে আছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, কখন তাদের প্রিয় নেতা আসবেন এবং তাদের মরদেহ কখন আসবেন এমনটা তারা ধারণা করছেন। আবার অনেকে ধারণা করছেন তিনি বেঁচে আছেন, এমনটি নিয়ে তারা আশার বুক বেঁধে বসে আছে। আর একটা বিষয় আপনারা জানেন রাখি, আনোয়ারুল আজিম ঝিনাইদহ 4 আসন থেকে পরপর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এখান থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং কালীগঞ্জ পৌরসভা তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, প্যানেল মেয়রও ছিলেন। ব্যাপক জনপ্রিয়তা কিন্তু তার এই আসনটিতে আছেন এবং তার মারা যাতে এই কালীগঞ্জ উপজেলা 4 আসনের নেতাকর্মী এলাকাবাসী কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। তাদের ভিতরে শুনশান নীরবতা, হৃদয়বেদের ঘটনা কিন্তু ঘটেছেন এবং তারা অনেকেই এখনো আশায় বুক বেঁধে আছেন তাদের প্রিয় নেতা তাদের কাছে ফিরে আসবেন। এখনো পর্যন্ত তারা সেই আশায় আছেন। এই ছিল আমার কাছে ঝিনাইদহ 4 আসনের আনোয়ারুল আজিম আনারের বাসভবন থেকে এবং কালীগঞ্জ থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সর্বশেষ সংবাদ। জি, আপনাকে ধন্যবাদ। শুধু সাধারণ নাগরিক নয়, আওয়ামী লীগের কথিত সংসদ সদস্যরাও সরকারের বন্ধু রাষ্ট্র ভারতের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীকে ব্যবহার করছে বলেই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে 31 মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে যৌথ সভায় অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। ঘোষণা করা হয় পক্ষকালের কর্মসূচি 28 মে থেকে 11 জুন পর্যন্ত। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, মানুষের নিরাপত্তা নয়, সরকারের একমাত্র লক্ষ্য দুর্নীতি করে টাকার পাহাড় গড়া। তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা,
টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না আর কি। বিএনপি মহাসচিব দেশের বিভিন্ন বাহিনী ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জাজনক দাবি করে এর জন্য সরকারকে দায়ী করেন। যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো তারা তো কোনো শিক্ষা নিলেন না, এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন, তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন, এখনো বোধহয় আইজি আছেন। তো ওটা কতটুকু ইম্প্যাক্ট প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই। তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে। দায়ী সম্পূর্ণভাবে এই শাসক গোষ্ঠী সরকার, তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে। সেই জন্যই আপনারা এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া, জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। এদিকে নয়াপল্টনে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বুদ্ধের আদর্শ অনুকরণ করলে বিশ্বজুড়ে রক্তপাত হানাহানি হতো না বলেও মন্তব্য করেন রিজভী। জাহিদ রহমান, RTV, ঢাকা। নোয়াখালী সেনবাগ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম দীপুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সর্বস্তরের জনতা। দুপুরে চৌমোহনী মোর্শেদ আলম কমপ্লেক্সে তাকে শুভেচ্ছা জানান উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ফুলেল মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এই চেয়ারম্যানকে। এ সময় সাইফুল আলম দীপু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেনবাগবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এই বিজয় নিজের নয়, সেনবাগের জনগণের। দায়িত্ব গ্রহণের পর সেনবাগ উপজেলা ও পৌরসভাকে সাজানোর কাজে হাত দেবেন বলে জানান সাইফুল আলম দীপু। এই বিজয় সাইফুল আলম দীপু না, এই বিজয় আপনাদের। আপনারা যদি অক্লান্ত পরিশ্রম না করে আমাকে এই যে এত ভোটের ব্যবধানে বানিয়ে আনবেন সেটা আমি আশা করি নাই। আমি আশা করছিলাম 8,000 5,000 ভোটের ব্যবধানে হয়তো আমি উইন করব, যেভাবে আমার নেতাকর্মীরা কষ্ট করছে। পৌরসভা উপজেলাকে উন্নয়ন দিতে আসছি, তো একে আমি ঢেলে স্মার্টভাবে সাজাবো। বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলছে, আর্থসামাজিক খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। কঠিন এই সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ উপলক্ষে বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ধর্মীয় উপাসনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে রাঙামাটি, বান্দরবন সহ দেশের বিভিন্ন স্থানে। আতিকা রহমানের রিপোর্ট। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে হিংসা, হানাহানি, রক্তপাত থেকে দূরে থাকতে হবে। গৌতম বুদ্ধের এমন মহান বাণী ধারণ করে উদযাপন হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনভর উপাসনা ও আলোচনা সভা হয়। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের অনুষ্ঠানে যোগ দেন বৌদ্ধ ধর্মের শীর্ষ গুরুরা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রার্থনা করেন অনুসারীরা। শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বৌদ্ধ ধর্মের শীর্ষ গুরু, বিশিষ্টজন, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় রাষ্ট্রপতি বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বুদ্ধের সুমহান শিক্ষা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। লোভ, লালসা, ঈর্ষা, প্রতিহিংসার ন্যায় কুবৃত্তি সমাজের শোষণ বঞ্চনা বাড়াচ্ছে। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আর্থসামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কঠিন এ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে রাঙামাটি, বান্দরবান সহ বিভিন্ন স্থানে। রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারগুলোতে ধর্মীয় আচার অনুষ্ঠান সহ শোভাযাত্রা বের করে। এছাড়া গৌতম বুদ্ধের মূর্তি স্নান, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান করা হয়। বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা সর্বপ্রথমে বুদ্ধ বৃক্ষমূল্যে চন্দনে জল ধারা এবং শিলের মাধ্যমে আমরা জল সিঞ্চন করেছি। এই দিনে বুদ্ধত্ব লাভ করেছেন এবং এই দিনে আমাদের মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।
তো এই জন্য আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এই দিনটি খুব শুভ এবং খুব বেশি পবিত্র। বান্দরবানের রাজবাড়িতে শোভাযাত্রা করেছে বৌদ্ধ ধর্মের অনুসারীরা। পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বলন করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আতিকা রহমান, RTV, ঢাকা। ভারত সরকারকে না জানিয়ে কলকাতায় গিয়েছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ কথা জানিয়ে তার নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এই ঘটনায় ভারত সরকারের কোনো কিছুই করার নেই। এমন পরিস্থিতিতে বিএনপির বিরূপ মন্তব্য সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শরীয়ত খানের রিপোর্ট। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা, আমাদের অভিনিবেশ ও কর্মস্পৃহা সভার আয়োজন করে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি। দলের সাধারণ সম্পাদক বলেন, সংসদ সদস্য আনার ভারত সরকারকে না জানিয়ে সেখানে গিয়েছিলেন। তার নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। গত 2-3 দিন ধরে তাকে নিয়ে একটা ধোঁয়াশা আছে। এমপি তো যখন চিকিৎসার জন্য যান, তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান। কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও, তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়। কাদের বলেন, যারা ইসরায়েলকে সমর্থন করে তাদের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে না আওয়ামী লীগ। সেনাবাহিনী চলে তাদের নিজেদের নিয়ম। সেনাবাহিনী এটা দেশের সশস্ত্র বাহিনী, কিন্তু তার এক আলাদা নিয়ম কানুন আছে, তারা চলে। সেখানে যদি কেউ কোনো অপরাধ করে থাকে, সেটা প্রমাণিত হলে কোনোদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুর করবে। অপর এক অনুষ্ঠানে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি জনমানুষের রাজনীতি বাদ দিয়ে ধ্বংসাত্মক রাজনীতি করছে। আন্দোলনের নামে মানুষ বাসে আগুন, পেট্রোল বোমা মারা, এই যে হলো তার মূল কাজ, আর হলো খুন করা। একই অনুষ্ঠানে শাহজাহান খান বলেন, পশ্চিমা বিশ্বের চোখ রাঙানি উপেক্ষা করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে তারই কন্যা শেখ হাসিনা জনগণের কাছে আস্থা ছিল। আর যদি তাই না হবে, তাহলে বড় বড় বিদেশি পরাশক্তিকেও ভয় না পেয়ে শেখ হাসিনা তাদেরকে করায়ত্ত করে আজকে রাষ্ট্র পরিচালনা করছেন। যাদের উপরে নির্ভরশীল ছিল বিএনপি, তারা কিন্তু সুর পাল্টে এখন শেখ হাসিনার গুণগান করছে। মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। শরীয়ত খান, RTV, ঢাকা। সড়ক পরিবহন মন্ত্রীর নির্দেশের পর রাজধানীতে রংচটা ফিটনেসবিহীন বাসের দৌরাত্ম্য কমেনি। অভিযান শুরু করেনি কোনো সংস্থা। পরিবহন মালিক সমিতির নেতারা উল্টো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর উপর দায় চাপানোর চেষ্টা করে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বাস মালিকদের দুষ্ট চক্র ভাঙতে না পারলে সড়কে শৃঙ্খলা ফিরবে না। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। সাদিয়া কানিজের রিপোর্ট, ছবি তুলেছেন রুহুল আমিন ও আবুল হাসান। এ যেন আলোর নিচে অন্ধকার। উপরে ছুটছে ঝা চকচকে অত্যাধুনিক মেট্রো রেল, ঠিক তার নিচের সড়কে ধুঁকছে রং ওঠা জরাজীর্ণ বাস, মিনি বাস। এই হচ্ছে তিলোত্তমা রাজধানীর বর্তমান চিত্র। লক্কর-ঝক্কর বাস নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশের পরও কোনো পরিবর্তন চোখে পড়েনি। বেশিরভাগ বাসের রং উঠে গেছে, দেখলে মনে হয় হাতুড়ি দিয়ে পেটানো শরীর। কোনো বাসে সাইড ইন্ডিকেটর আর ব্রেক লাইট বসানোর ব্যবস্থায় রাখা হয়নি। একজন আরেকজনকে টেক্কা দিতে যায়, যার ফলশ্রুতিতে দেখবেন যে একটার ওই বাইরে কালার ঠিক নাই। আমরা যাত্রী যারা, তারা তো ভাঙ্গা হইলে উঠতে হবে, নতুন হইলে উঠতে হবে। আমরা তো চালাইতেছি আমাদের পেটে দেয়, বুঝছেন, কারণ কোম্পানি না করলে তার আমরা কিছু করতে পারবো না। খালি চোখেই বোঝা যায় কতটা ঝুঁকিপূর্ণ এসব গণপরিবহন। টায়ারে পট্টি লাগিয়ে দিব্যি চলছে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে। ফাটা নাই, ডলে রাবারিং করা, এটা এইভাবেই চলে। এটা সমস্যা নেই, এটা ওই আপনার ভালো থাকার থেকে এটার গ্যারান্টি বেশি। বাসের ফিটনেস নাই, রং নাই, ইঞ্জিন দুর্বল, তারপরে এরা ভাড়া নিতেছে সিটিং, বাট বাসের সার্ভিস হলো লোকালের চেয়েও জঘন্য। ম্যাক্সিমাম বাসই হচ্ছে আনফিটই দেখা যায়। আমাদের সরকারের উচিত কিছু না কিছু স্টেপ নেয়ার। নিজেরা মেয়াদহীন জরাজীর্ণ বাস মিনিবাসের মালিক হলেও সমিতির নেতারা এর দায় চাপাতে চান নিয়ন্ত্রক সংস্থা BRT এর উপর। BRT এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা
ব্যবস্থা নিতে হতো তাদের, আমাদের কাছে তো ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা নেই। তারা যদি কঠোরভাবে ব্যবস্থা নেয় এদের বিরুদ্ধে, তাহলে এগুলো সংশোধন হয়। নতুন গাড়ি আসার রাস্তা তো বন্ধ করে দেওয়া আছে, রোড পারমিট দিচ্ছে না। অনিয়মের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর হতে না পারার কারণেই পরিবহন মালিকরা ব্ল্যাঙ্ক চেক হাতে যা ইচ্ছে করছে বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। বাস মালিকদের একটা বিশাল সিন্ডিকেট আছে, একটা দুষ্ট চক্র আছে, একটা অসাধু চক্র আছে। সেই চক্রের কাছে আসলে আমরা অসহায়, দুর্বল। অতীতেও কিন্তু এই যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করে বাসগুলিকে একটা শৃঙ্খলা এনে ভালো মানের বাসের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু সেটা হোঁচট খেয়ে গেছে। বিআরটি তো নিয়ন্ত্রণকারী সংস্থা, আমাদের বিভিন্ন এজেন্ট থাকবে ঢাকা শহরে যারা ফিটনেস দেবে, বিআরটি মনিটরিং করবে, তদারকি করবে যে এটা বিজ্ঞানসম্মত উপায়ে ফিটনেসটা হচ্ছে কিনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক অবস্থান আর মালিকদের সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। চলতি মাসের শেষের দিকেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। 25 মের পর যে কোনো সময় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে আগামী 26 ও 27 মে দেশের প্রায় সব অঞ্চলেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এর গতিবিধি ও প্রভাব সম্পর্কে এখনই কিছু জানাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। পঁচিশ 26 তারিখ থেকে আবার বৃষ্টি হবে, সেক্ষেত্রে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা একটা অ্যালার্ট মেসেজ দিয়েছি, যেহেতু সাগরে একটা লঘুচাপ হয়েছে এবং এটা আরও ইন্টেন্সিফাই হতে পারে। এই জন্য আমরা আজ সকালে একটা অ্যালার্ট মেসেজ দিয়েছি এবং এটা হয়তো আগামীকাল সিগন্যাল যদি ওঠে, সেক্ষেত্রে এটা আমরা স্পেশাল ওয়েদার বুলেটিন হিসাবে আমরা আগামীকাল থেকে এটা প্রচার করব। কোনোভাবেই স্থির হচ্ছে না নিত্যপণ্যের বাজার। মাছ, মাংস, ডিম, সবজি, মশলা সহ প্রায় সব পণ্যের বাড়তি দামে নাভিশ্বাস অবস্থা নিম্ন আর মধ্যবিত্তদের। ব্রয়লার মুরগির দাম 10 থেকে 20 টাকা বেড়ে এখন 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে দাম বেড়েছে ডিমেরও। সবজির বাজারে কাঁচা পেঁপের দাম কমতির দিকে, আজ বিক্রি হচ্ছে 80 টাকায়। বেগুন, কাঁচামরিচের দাম 10 থেকে 20 টাকা বাড়লেও বেশিরভাগ সবজির দাম নাগালের মধ্যে। তবে কিছু মশলার দাম আকাশচুম্বী। খুচরা ব্যবসায়ীরা বলছে আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে বাড়াতে হচ্ছে তাদেরকেও। প্রায় প্রতিদিনই সূচক কমায় অস্থিরতার তুঙ্গে দেশের পুঁজিবাজার। লাভ তো নয়, বরং বিনিয়োগকৃত পুঁজি হারিয়ে নিঃস্ব হাতে বাজার ছাড়ছেন অনেকে। এমন বাস্তবতায় আগামী 2024-25 অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনার দাবি বিনিয়োগকারীদের। পাশাপাশি মুনাফার ওপর কর প্রত্যাহারও জরুরি বলেও জানান তারা। সেলিম মালিকের রিপোর্ট। 2010-এর মহাপতনের পর সরকারের নানা সিদ্ধান্ত আর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির একের পর এক পদক্ষেপ কোনো উদ্যোগে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেনি। গেল কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কমছে সূচক। আতঙ্কে বিনিয়োগকারীরা, পুঁজি হারিয়ে বাজার ছাড়ছেন অনেকে। মার্কেট তো একটা আপ ডাউন হবে, একটা ক্যান্ডেলস্টিকের একটা নিয়ম কানুন আছে, সেটা কিন্তু হচ্ছে না, শুধু পড়তে যে আমাদের যে অর্থ ছিল বাজারে সব এখন তলানিতে, যেটাকে নাই বললেই চলে। প্রত্যেক দিন 60-70 পয়েন্ট মাইনাস কিভাবে হয়? একটা দেশে শ্রীলঙ্কার সাথে তুলনা করলে যেই শ্রীলঙ্কা একদম ফকির থেকে উঠে আসছে, ওদের মার্কেট প্লাস থাকে, আমাদেরটা মাইনাস থাকে। নতুন বাজেট, নতুন প্রত্যাশা। এবার বিনিয়োগকারীদের দাবি বাজেটে যেন থাকে এ বাজারের জন্য বিশেষ প্রণোদনা। শেয়ার বাজার বিনিয়োগকারী যারা আছে তারা তো থাকে এবং আরও বিনিয়োগকারী আসে, সেই জন্য কিছু প্রণোদনা প্যাকেজ দিয়ে ভালো আমার মতো। গেইন ট্যাক্স একটা রিমোট ছড়াইছে, এটা ফ্লাশ করে দিয়ে মার্কেটের ফেলে মালগুলো নিতেছে। আবার কয়েকদিন পরে বলবো, গভর্নমেন্টই বলবো যে না গেইন ট্যাক্স হবে না, আপনারা ব্যবসা করেন। আবার শেয়ারটা উঠবে, ওরা বিক্রি করে টাকাটা এনে চলে যাবো। অস্থিতিশীল বাজারে বাজেটে নতুন করে গেইন ট্যাক্স আরোপের খবরে শুরু হয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টরা বলছেন গেইন ট্যাক্স আরও বাজারকে আরও অস্থিতিশীল করে তুলবে। সরকার যদি গেইন ট্যাক্স না নিয়ে পুঁজি বাজারকে যদি আরও ভাইব্রেন্ট করতে পারে, যদি 2500 কোটি টাকা যদি ট্রেড হয়, তাহলে বছরে 1000 কোটি টাকা ট্যাক্স সরকারি কোষাগারে জমা হতে পারে। পুঁজিবাজারকে বিনিয়োগকারীদের আস্থায় আনতে বাজার বান্ধব বাজেট প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। যারা ভালো ডিভিডেন্ড দেয়, কোম্পানিগুলোকে উৎসাহ দেন, তাহলে আপনারা ট্যাক্সও বেশি পাবেন। তাহলে সেখানে একটু ট্যাক্স রিবেট দেন। আগে ছিল এটা 20% অ্যাবাভ যারা দিচ্ছে তারা ট্যাক্স রিবেট পাইতো, তো সব তো উঠাই নিছে।
এখন যারা যারা বলে মাঝে মধ্যে শুনি আর কি, এত সমর্থন দেওয়ার পরও শেয়ার বাজার দুরবস্থা, আমি ওনাদেরকে সম্মানের সঙ্গে জিজ্ঞাসা করবো কি কি সমর্থন আছে, পলিসি সাপোর্ট বলেন তো, তখন আর বলতে পারে না কিছু। বাজারকে চাঙ্গা করতে নতুন ও ভালো মানের শেয়ার তালিকাভুক্ত করতে সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। সেলিম মালিক, RTV, ঢাকা। বাজেটে যদি আমাদের সাধারণ মানুষের জন্য কোনো কল্যাণকর কোনো কিছু হয়, এটাই আমরা আশা করি। কর কমবো, ওই বড় লোকের কমবো, সরকারের আমাকে যাটা ধার্য করছে এটা আমার কাছ থেকে নিবই। এইটা হওয়া দরকার সবার সমান, সবার ক্ষেত্রে সমান, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের দেশে তো সেটা হচ্ছে না। সরকারের যারা চাকরিজীবী তাদের এক ধরনের, যারা কোম্পানির চাকরি করে, সামান্য বেতনে চাকরি করে, তাদের এক ধরনের, সরকারি যারা চাকরি করে তাদেরটা মিসিংও হয়ে যায়। আমাদের তো মিসিং হয় না, আমাকে ওটা দিতেই হবে। তাহলে ওই বাজেট করা না করাই বলো, সরকার বাজেটের দরকার নাই আমার। পূর্বে একটা কথা ছিল যে ঘুষ এবং দুর্নীতি কমে যাবে যদি সরকারি চাকরিজীবী ব্যক্তিদেরকে বেতন বাড়িয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে বেতন যতটাই 3 গুণ 4 গুণ বাড়ার পরে কিন্তু ঘুষ এবং দুর্নীতি কিন্তু তার চেয়েও বেশি আরও বাড়ছে। দুর্নীতি আড়াল থেকে ভ্যাট বারংবার বৃদ্ধি করলে আসলে জনগণের কোনো উপকার হবে না। এক বছরের মধ্যে 2 থেকে 3 বার অনেক সময় বিদ্যুতের দামটা বেড়ে যাচ্ছে, যে জিনিসটা বিশেষ করে সাধারণ জনগণ যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত এদের উপর বিশাল একটা এফেক্ট পড়ে থাকে। এই জিনিসটা আমি মনে করি সরকারের ফার্স্ট এই জিনিসটা দৃষ্টি দেওয়া উচিত, বিশেষ করে বিদ্যুৎ খাত এবং জ্বালানি খাত। অসাধু মাছ ব্যবসায়ী ও অসৎ বন কর্মকর্তাদের যোগ সাজস্যে বারবার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে অভিযোগ পরিবেশ আন্দোলন বাপার। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার না হলে দেশের দক্ষিণাঞ্চলের রক্ষা কবচ বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন একদিন হারিয়ে যাওয়ার আশঙ্কা করছে সংগঠনটির নেতারা। 160টিরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইটালি। এর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্পটি ছিল 4.4 মাত্রার। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস ও এর আশপাশের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূমিকম্পের পর জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাড়িঘর থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড টেকনোলজি বলছে, গেল 40 বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। বুধবার স্বীকৃতির এই ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। ইউরোপের 3 দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ভালো করেনি মন্তব্য করে আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এই ঘটনা শান্তির সুযোগকে ক্ষুণ্ণ করে এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে বলেও মন্তব্য করেন তিনি। অপরদিকে মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের নেতারা। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আগামীকাল যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত 9টায় টেক্সাসের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হার নিয়ে সিরিজ শুরু করেছে শান্তর দল। এই ম্যাচে জয় নিয়ে সিরিজের সমতায় ফিরতে চায় টিম টাইগার্স। এদিকে আইসিসির সহযোগী সদস্য হয়ে প্রথমবার পূর্ণ সদস্য কোনো দেশকে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছে যুক্তরাষ্ট্র। সিরিজের দ্বিতীয় টি-20তেও তারই ধারাবাহিকতা ধার রেখে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। জাতীয় দলের পারফরমেন্স নিয়ে হতাশ সাবেক 2 অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও নাইমুর রহমান দুর্জয়। আমেরিকার বিপক্ষে এমন হারের কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে। এমন অবস্থা চলতে থাকলে বিশ্বকাপের পর টি-20 দল নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক। আর হতাশ হয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজের ক্ষোভ ঝাড়লেন দুর্জয়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ব্র্যাকেটবন্দি দুর্বল শব্দটা এখন আর আমেরিকার সাথে মানানসই নয়। অন্তত বাংলাদেশের বিপক্ষে এমন জয়ের পর মাইগ্রেট ক্রিকেটারদের নিয়ে গড়া আমেরিকা দলটা এবারের বিশ্বকাপে দিচ্ছে দারুণ কিছু ইঙ্গিত। উল্টো পিঠে আমেরিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের পর টাইগারদের টি-20 অ্যাপ্রোচ নিয়ে উঠেছে প্রশ্ন। টপ অর্ডারে ব্যর্থতার ধারাবাহিকতা, অফর্মে থাকা লিটনকে আবারও সুযোগ দেয়া কিংবা তাকে সুযোগ দিতে গিয়ে ফর্মে থাকা তানজিদ তামিমকে বেঞ্চে বসানো, অনেক প্রশ্নের উত্তর এক বাক্যে দিলেন সাবেক 2 অধিনায়ক। বাংলাদেশ টিম হারলে আমার বোর্ড ডিরেক্টর হিসাবে আমার যেরকম খারাপ লাগে, আমি ফর্মার ক্যাপ্টেন হিসাবে আমার খারাপ লাগে, আপনার
আপনি যেহেতু স্পোর্টস রিপোর্টিং করেন, ক্রিকেট কভার করেন, আপনারও খারাপ লাগে। বাংলাদেশের সবারই খারাপ লাগে বাংলাদেশ হারলে পরে। বাট আমি চাই যে বাংলাদেশ ভালো খেলুক, হারতে পারে, বাট খেলাটা ভালো লাগে নাই। যে কোনো হারেই কষ্টের ব্যাপার, এবং এখানে একটা ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো নিশ্চয়ই ইটস বিট ডিসঅ্যাপয়েন্টিং, নো ডাউট। গেল কয়েকটি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার পর বারবার মিরপুরের উইকেট আর দলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে উঠেছে নানামুখী প্রশ্ন। সেসব নিয়ে ক্ষোভ ঝাড়লেন দুর্জয়। আর এইচপির ক্রিকেটারদের সাথে পরিচিতি সেশনে সংবাদ মাধ্যমে প্রধান নির্বাচক লিপু ইঙ্গিত দেন, এমন চলতে থাকলে ভাবতে হবে নতুন করে। তারা এক বছরই হয়তো না, কারোর একাধিক বছর লাগতে পারে। সেক্ষেত্রে কিছু কোনো বিশেষ ছাড় হয়তো তখন আমাদের এইচপির সঙ্গে কথা বলে নিতে হবে। এটা আগামীতে আমাদের খেলার মাধ্যমে অনেক কিছুর প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। সো লেটস ওয়েট। একটা ম্যাচে ডেফিনেটলি ইজ এ ডিসঅ্যাপয়েন্টিং স্টার্ট, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার মনে হয় খুব দ্রুত আমাদেরকে মেরামত করতে হবে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। যদি কোনো রকম পিচ বানিয়ে থাকি, যদি স্লো উইকেট বানিয়ে থাকি, সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। তো এখন যদি আমরা সেই প্রশ্নটা করি যে তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গেলে, তাহলে দেশে আমরা উইকেট যেইভাবে বানিয়ে দিই, যেভাবে আমাদের সবাই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ নেয়, তো টিমের চাওয়া থেকেই কিন্তু সেটা করা হয় যে টিম কোন উইকেট দিলে টিম পারফর্ম করতে পারবে, কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারবে, সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। 23 মে ইউএসের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।